নবম এবং দশম শ্রেণীর অর্থনীতি প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু অর্থনীতি প্রথম অধ্যায়, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি পরিচয় নিয়ে। আর কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয়, যেহেতু তোমাদের এমসিকিউ এবং সিকিউ আসে, সিকিউতে ক নাম্বার প্রশ্নের জন্য এবং এমসিকিউ আছে, সেই বিষয় জানতে হলে অবশ্যই তোমাদের রিডিংগুলো ভালো করে পড়তে হবে। সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিতে হবে। কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয় সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। চলো শুরু করি। ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স মানে অর্থনীতির পরিচয়। তো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্স লাইনগুলো আমরা দেখে রাখবো, এমসিকিউ গুলো দেখে রাখবো, যেগুলো শর্ট কোশ্চেন আছে সেগুলো দেখে রাখবো। আর প্রত্যেকটা লাইন বুঝে বুঝে রিলাইজ করে তোমাদের পড়তে হবে, তাহলে সৃজনশীল লেখার স্পিড বা সৃজনশীল লেখা খুব ভালো হবে এবং সুবিধা হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বেঁচে থাকার জন্য অবিরাম অর্থনৈতিক সংগ্রাম করে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য অবিরাম কিসের সংগ্রাম করে? অর্থনৈতিক সংগ্রাম করে। মানুষ আজীবন নানাবিধ বাধা পেরিয়ে এগিয়ে চলে। মানুষ সব সময় আজীবন নানাবিধ যত বাধা আছে না কেন সেটা কি করে? এগিয়ে চলে। মানুষের চলা পথের অর্থনৈতিক সমস্যা বা বাধা অতিক্রম করতে অর্থনীতি বিষয় নানাভাবে সহায়তা করে। মানুষ সমাজ বা দেশের সমৃদ্ধি অর্জনে অর্থনীতি বিষয় বিশেষ ভূমিকা পালন করে। তাহলে মানুষ সমাজ বা দেশের সমৃদ্ধি অর্জনে কোনটি বিশেষ ভূমিকা পালন করে? অর্থনীতি বিষয়টা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। নিজেরা প্রশ্ন করবে এবং নিজেরা উত্তর তৈরি করব। অর্থনীতি বিষয় সম্পর্কে জানা বা শেখা সেজন্য গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে অর্থনীতির উৎপত্তি হয় কিভাবে, বিকাশ ঘটে কিভাবে, প্রধান প্রধান অর্থনৈতিক কি সমস্যা আছে সেই বিষয়, অর্থনীতির সংজ্ঞা, নীতি, আয়ের বৃত্তাকার প্রভাব, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। চলো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর অর্থনীতি করতে হলে কৃষিকাজ, টাকা পয়সা উপার্জন, এই যে গার্মেন্টস আছে, তারপর শপিং, সবকিছু করার জন্য আমাদের কি লাগে? কি লাগে? অবশ্যই আমাদের লাগবে হচ্ছে অর্থনীতি বা টাকা। এই অধ্যায় পাঠ শেষে আমরা এই বিষয়গুলো বর্ণনা করতে পারবো। 1.1 অর্থনীতির উৎপত্তি বিকাশ কিভাবে ঘটে সেই বিষয় নিয়ে আলোচনা করে। এখানে অর্থনীতির উৎপত্তি হয়েছে কিভাবে, বিকাশটা ঘটেছে কিভাবে সেই বিষয় নিয়ে। আজকে যে অর্থনীতি আমরা পড়ি তা পূর্বে এতটা জটিল ছিল না। সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। তাহলে সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত কি ছিল? সহজ সরল। অথবা কোন সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল? সনাতন বা আদিম সমাজে। সনাতন বা আদিম সমাজে। ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে যেগুলো ইম্পর্টেন্স আমরা এইভাবে আইডেন্টিফাই করে দেব। খাবার দাবার, কাপড় চোপড়, বাড়িঘর এসবই ছিল মানুষের মৌলিক চাহিদা। তাহলে মানুষের মৌলিক চাহিদা ছিল কয়টি? 4টি না 5টি? তো তার ভিতরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, টোটাল মানুষের মৌলিক চাহিদা রয়েছে 5টি। তার ভিতরে খাদ্য, খাদ্য বলতে খাবার দাবার, খাদ্য, বস্ত্র, বস্ত্র বলতে কি বোঝায়? কাপড় চোপড়, তারপরে বাসস্থান, বাসস্থান বলতে বাড়ি ঘর, এখনো 2টা আছে, শিক্ষা আর চিকিৎসা। এসবই ছিল মানুষের কি? মৌলিক চাহিদা। দ্রব্য সামগ্রীর বিনিময় রীতি ছিল খুবই সীমিত। দ্রব্য সামগ্রী বিনিময়ের রীতি ছিল কেমন? সীমিত। তাহলে কিসের বিনিময়ের রীতি ছিল খুবই সীমিত? দ্রব্য সামগ্রী। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনে একমাত্র উপকরণ। মূলত মানুষের উৎপাদনে একমাত্র উপকরণ ছিল কি? কায়িক পরিশ্রম। কায়িক পরিশ্রম। তাহলে মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। তাহলে মূলত একটা প্রশ্ন কিভাবে করতে হবে, কিভাবে উত্তর করবে, তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। মূলত মানুষের কি ছিল উৎপাদনে একমাত্র উপকরণ? তাহলে মূলত মানুষের উৎপাদনে একমাত্র উপকরণ ছিল কি? কায়িক পরিশ্রম। সমাজে কোনো শ্রেণীভেদ ছিল না। তাহলে সমাজে কোনো শ্রেণীভেদ ছিল না। কোনো শ্রেণীভেদ ছিল না কোথায়? সমাজে। তাহলে কোনো শ্রেণীভেদ ছিল না কোথায়? সমাজে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ।
এই ছিল আদিম সমাজের মূল মন্ত্র। তাহলে আদিম সমাজের মূল মন্ত্র কি ছিল? দশে মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। উৎপাদন ও ভোগ ছিল এই সমাজের প্রধান বিষয়। এই সমাজের প্রধান বিষয় ছিল উৎপাদন করা আর ভোগ ছিল। হযরত মূসা আলাইহিস সালামের সময় 2500 খ্রিস্টাব্দে হিব্রু সভ্যতা যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছু আলোচনা হতো। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, তাহলে কার সময়? হযরত মূসা আলাইহিস সালামের সময়। হযরত মূসা আলাইহিস সালামের সময় কত খ্রিস্টাব্দে? 2500 খ্রিস্টাব্দে। কোন সভ্যতার যুগে? হিব্রু সভ্যতার যুগে দর্শন বইয়ে কিছু অর্থনীতির বিষয়ে আলোচনা হতো। আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি তখন একসঙ্গে আলোচিত হতো। অর্থনীতি বিষয়ে আলাদা কোনো অস্তিত্ব ছিল না। অর্থনীতি বিষয়ের কোনো আলাদা অস্তিত্ব ছিল না। তাহলে কোন বিষয়ের আলাদা কোনো অস্তিত্ব ছিল না? অর্থনীতি বিষয়। নিজেরা কোশ্চেন করবে, নিজেরা আনসার তৈরি করবে, তাহলে খুব সহজে মনে থাকবে। এইভাবে আমরা দাগে নিতে পারি। কোন বিষয়ের আলাদা কোনো অস্তিত্ব ছিল না? অর্থনীতি বিষয়ে। উৎপাদন, ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকে তখন অর্থনীতি বলা হতো। তাহলে উৎপাদন করা মানে তৈরি করা, ভোগ মানে খাইয়ে শেষ করে ফেলা, দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকেই তখন অর্থনীতি বলা হতো। এই বিষয়গুলো। অর্থনীতি ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স। তাহলে অর্থনীতি ইংরেজি শব্দ কি? ইকোনমিক্স। তাহলে অর্থনীতি ইংরেজি শব্দ ইকোনমিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গ্রিক শব্দ ঐকোনমিকা থেকে এসেছে। তাহলে কি শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে এসেছে। তাহলে গ্রিক শব্দ কি শব্দ থেকে এসেছে? ঐকোনমিয়া। ঐকোনমিয়া কি জাতীয় শব্দ? গ্রিক শব্দ। তাহলে ঐকোনমিয়া গ্রিক শব্দ থেকে কি শব্দ এসেছে? ইকোনমিক্স। ঐকোনমিয়া অর্থ গৃহস্থালির ব্যবস্থাপনা। তাহলে ঐকোনমিয়া শব্দের অর্থ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। ঐকোনমিয়া অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। তাহলে ম্যানেজমেন্ট অব দ্য হাউসহোল্ড। ইংলিশে গৃহস্থালির ব্যবস্থাপনাকে বলা হয় ম্যানেজমেন্ট অব দ্য হাউসহোল্ড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। ম্যানেজমেন্ট অব দ্য হাউসহোল্ড এটা কিসের অর্থ? ঐকোনমিয়ার অর্থ। তাহলে ম্যানেজমেন্ট অব দ্য হাউসহোল্ড এটা কার অর্থ? ঐকোনমিয়া। ঐকোনমিয়া অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট অব দ্য হাউসহোল্ড বা গৃহস্থালির ব্যবস্থাপনা। প্লেটো 427 থেকে 347 খ্রিস্টাব্দ এবং অ্যারিস্টটল 384 থেকে 322 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব ছিলেন গ্রিক সভ্যতার বিখ্যাত দুই চিন্তাবিদ। তাহলে গ্রিক সভ্যতার বিখ্যাত দুই চিন্তাবিদের নাম কি ছিল? প্লেটো আর কি? অ্যারিস্টটল। তাহলে গ্রিক সভ্যতার বিখ্যাত দুই চিন্তাবিদ ছিল, তাদের নাম কি ছিল? একটার নাম ছিল অ্যারিস্টটল আর একটার নাম ছিল প্লেটো। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা ও সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, ব্যক্তিগত সম্পত্তি বলতে নিজের সম্পত্তি, আর শ্রমিকের মজুরি বলতে শ্রমিক যখন কাজ করে যে টাকাটা পায় সেটাকে বলে শ্রমিকের মজুরি। দাসপ্রথা, আগেরকার মানুষ তখন হচ্ছে দাস ছিল, তো দাসদের কেনা বেচা হতো, সে দাসপ্রথার সময়কে বোঝানো হয়েছে। সুদ সহ, এটা তো সকলে বোঝে সুদ বিষয়টা কি। অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাহলে দুইজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি নিয়ে আলোচনা করেছে, শ্রমিকের মজুরি নিয়ে আলোচনা করেছে, দাসপ্রথা নিয়ে অথবা সুদ সহ। এই চারটা বিষয় নিয়ে কিন্তু এরা চিন্তাবিদ দুইটা আলোচনা করেছে, একটা হচ্ছে প্লেটো আর একজন অ্যারিস্টটল। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, কে কার শিক্ষক সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব ভিডিওটার লাস্টে। তো অ্যারিস্টটল, তারপরে আলেকজান্ডার, তারপরে কে প্লেটো, কে কার শিক্ষক ছিল সেটা তোমাদের জানিয়ে দেব এই ভিডিওর লাস্টে। প্রাচীন ভারতে 4র্থ খ্রিস্টপূর্বে কৌটিল্য অর্থশাস্ত্রে বৃহত্তর পরিসরে সারা দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সামরিক বিষয়ের উপর আলোকপাত করা হয়। এখানে দেখো প্রাচীন ভারতে, এখানে কি ভারতের কথা বলা হয়েছে? প্রাচীন ভারতে। তাহলে প্রাচীন ভারতে 4র্থ খ্রিস্টাব্দে কৌটিল্যর অর্থশাস্ত্র। তাহলে অর্থশাস্ত্রের যে গ্রন্থটা রয়েছে এই অর্থশাস্ত্র গ্রন্থটা কে
রচনা করেছিল কৌটিল্য। কে করেছিল? কৌটিল্য। কৌটিল্য কিন্তু একজন দার্শনিক বা লেখক ছিল। তাহলে কৌটিল্য অর্থশাস্ত্রে, মানে কৌটিল্য অর্থশাস্ত্রে বলতে কৌটিল্য অর্থশাস্ত্রের যে গ্রন্থটা ছিল সে লিখেছিল। বৃহত্তর পরিসরে সারা দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি, সামরিক বিষয়ের উপর আলোকপাত করা হয়। তার মানে কি কি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে অর্থশাস্ত্রে? রাজনীতি বিষয়ে আলোচনা করা হয়েছে, সমাজ নিয়ে আলোচনা করেছে, অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করে, সামরিক বিষয় নিয়ে আলোচনা বা আলোকপাত করেছে। তাহলে কৌটিল্য অর্থশাস্ত্রে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছে? রাজনীতি, সমাজ, অর্থনীতি আর সামরিক বিষয়। ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত 1590 থেকে 1780 ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলা হয়। আর এখানে বাণিজ্যবাদ কাকে বলা হয় সেটা তোমরা এখানে জানতে পারবে। এখান থেকে এই পর্যন্ত কেজের পরে মেমোরাইজ করতে পারে শর্ট প্রশ্ন হিসেবে, তাহলে হয়ে যাবে। দেশের ধন সম্পদ বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্তকরণের লক্ষ্যে। এখানে দেশের ধন সম্পদ বৃদ্ধি বলতে দেশকে উন্নতি করা, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, রাষ্ট্রের যে ক্ষমতা রয়েছে, ক্ষমতা মনে কর সামরিক ক্ষমতা থেকে সবকিছু বৃদ্ধি পেয়েছে, বাণিজ্য উদ্বৃত্তকরণের লক্ষ্যে। উদ্বৃত্তকরণ মানে উপরে, বাণিজ্য করবে সবচেয়ে উপর লেভেলে পৌঁছানোর জন্য বা উন্নতি হয়। লক্ষ্য ইংল্যান্ডে ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত। ইংল্যান্ডের ব্যবসায় রপ্তানি, রপ্তানি বলতে মনে করো রপ্তানি বলে বাংলাদেশ থেকে যদি আমরা কোনো কিছু অন্য দেশে বিক্রি করি তাহলে সেটাকে বলা হয় রপ্তানি, আর অন্য দেশের জিনিস যদি আমরা কিনে এনেছি সেটাকে বলা হয় আমদানি। এবং খুবই সামান্য আমদানি করত। আমদানি বলতে অন্য দেশ থেকে অল্প জিনিস কিনে নিয়ে আসতো আর নিজের দেশ থেকে বেশি জিনিস বিক্রি করতো, এই জন্য দেশের উন্নতি হয়। ইংল্যান্ডের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে। তার মানে কোন দেশের উৎপাদিত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি করে? ইংল্যান্ডের পণ্যগুলো সবচেয়ে বেশি। ইংল্যান্ডে যত পণ্য তৈরি হয় সেটা বিভিন্ন বিভিন্ন দেশে প্রচুর রপ্তানি করে। মূল্যবান ধাতু, তার ভিতরে সোনা আছে, রূপা আছে, হীরা, এগুলো বেশি আমদানি রপ্তানি করে মূল্যবান ধাতু আমদানি করা হতো। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন, অতিরিক্ত কর আরোপ এবং ইংল্যান্ডে বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ বা সাইকোক্রেসি মতবাদ প্রচার করেন। ভূমিবাদের মতে কৃষি, খনি ও মৎস্যক্ষেত্র সহ হল উৎপাদনশীল খাত। অন্যদিকে শিল্প বাণিজ্য উভয় অনুৎপাদনশীল খাত হিসাবে মনে করা হতো। এভাবে প্রাচীন এবং মধ্যযুগে অর্থনীতি বিষয়ে আলোচনা ক্রমশ নানান বিষয় সমন্বয়ে জটিল হতে থাকে। রাজনৈতিক অর্থনীতি একটি স্বতন্ত্র বিষয় হিসেবে স্বীকৃতি পায় যখন ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তাহলে ইংরেজ অর্থনীতিবিদ কে ছিল অ্যাডাম স্মিথ, তাহলে অর্থনীতিবিদ কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথ কে ছিল? অর্থনীতিবিদ। কোন দেশে ছিল? ইংরেজ। 1776 সালে তার বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস রচনা করেন। তাহলে এই বিষয়টা দেখো কত সালে বইটা রচনা করা হয়? 1776 সালে। কত সালে? 1776 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স। অ্যাডাম স্মিথ কোন দেশে ছিল? ইংরেজ দেশে। তো অ্যাডাম স্মিথ অর্থনীতিবিদ বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। তো অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অব দ্য নেশনস, এই গ্রন্থটি রচনা করেন কে? অ্যাডাম স্মিথ। কত সালে? 1776 সালে। আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো অ্যাডাম স্মিথের এই বইটি। তাহলে আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো কি? এই বইটা, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অব নেশনস। এই বইটাই অর্থনীতির মূল ভিত্তি বলা, আধুনিক অর্থনীতির মূল ভিত্তি বলা হয় এই বইটাকে। তাহলে আধুনিক অর্থনীতির মূল ভিত্তি কে লিখেছিল? অ্যাডাম স্মিথের এই বইটা। কাজ অর্থনীতির উৎপত্তি বিকাশ ধারাবাহিকভাবে লিখতে পারো। তো এখানে কিভাবে বিকাশ পাইলো কি পাইলো না সেটা তোমরা কিন্তু ধারাবাহিকভাবে লিখতে পারো। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? দুইটি। মানুষ যা চায় তার সবকিছু পায় না, এটা আসল। মানুষের এই না পাওয়া চাওয়া নাম অভাব।
মানুষ যা চায় যেটা পায় না সেটাকে বলা হয় অভাব। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মানুষ যা চায় তা যদি না পায় তাকে কি বলা হয়? অভাব। মানুষের জীবনের অভাবের শেষ নেই। তাহলে মানুষের জীবনে কিসের শেষ নেই? তাহলে মানুষের জীবনে কিসের শেষ নেই? অভাবের শেষ নেই। মানুষের জীবনে কিসের শেষ নেই? অভাবের শেষ নেই। উদাহরণ দিয়ে বলি, তুমি একজন শিক্ষার্থী। ধরো তোমার কাছে ১,০০০ টাকা আছে। তোমার শার্ট, প্যান্ট এবং ভালো জুতা দরকার। এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার। কিন্তু তোমার আছে মাত্র ১,০০০ টাকা। তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম আছে। তাহলে অর্থনীতিতে এটাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে। তাহলে অর্থনীতিতে এটাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে। কেমন? মনে করো তোমার এখন হচ্ছে ফোন লাগবে, ল্যাপটপ লাগবে এবং আদার সাইডে গেমিং প্ল্যাটফর্ম লাগবে। তোমার কাছে রয়েছে ২০,০০০ টাকা। তাহলে ২০,০০০ টাকা দিয়ে ল্যাপটপ, গেমিং সেটআপ অথবা ভালো একটা ফোন অথবা যেসব প্রয়োজন সেগুলো কিন্তু ১০,০০০ টাকা হবে না। প্রায় ২-৩ লাখ টাকা লেগে যাবে ফুল সেটআপটা ভালোভাবে করতে হলে। তো ফর দিস রিজন তাহলে সেটাকেও কি বলতে পারবো আমরা? সম্পদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। মনে করো অল্প টাকার কারণে তোমার যেকোনো ২-১টা বিষয় পছন্দ করে কিনতে হবে। মানে সবগুলো কিনা পসিবল না। পছন্দ করা প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়ে প্রয়োজন থাকতো না। অর্থনীতি শেখায় কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যেতে পারে। সীমিত সম্পদ মানে অল্প টাকা দিয়ে সর্বোচ্চ পরিমাণ আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। দুষ্প্রাপ্যতা অসীম অভাব বলতে যার কোনো শেষ নেই। দুষ্প্রাপ্যতা ইংলিশ আছে স্কারসিটি অ্যান্ড অসীম অভাব বলতে আনলিমিটেড ওয়ান্টস। চাওয়া বা অভাব। চাওয়া অনুযায়ী সবকিছু না পাওয়ায় মানুষের মূল সমস্যা। মানে মানুষের মূল সমস্যা কোনটি? চাওয়া অনুযায়ী সবকিছু না পাওয়া। যে কোনো দ্রব্য যেমন বই বা সেবা সামগ্রী, চিকিৎসা সেবা উৎপাদন করতে সম্পদ দরকার হয়। কিন্তু সম্পদ সীমিত, অল্প সম্পদ রয়েছে। সীমিত সম্পদে সীমিত দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব। অল্প টাকা দিয়ে, অল্প অর্থনীতি টাকা পয়সা দিয়ে কিন্তু অল্প পরিমাণ দ্রব্য, দ্রব্য বলতে যে কোনো জিনিসকে বোঝানো হয় দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব। সেজন্য সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ করা হয়। সীমিত সম্পদ, সম্পদ বলতে অল্প পরিমাণ টাকা দিয়ে মানুষের অনেক অভাব পূরণ করা সম্ভব হয় না। সম্পদ অসীম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না। সম্পদ অসীম মানে টাকা যদি শেষ না হতো, টাকা পয়সা, তাহলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না, মানে অভাব হতো না। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে, এটা কার মতে? সম্পদ সীমিত বলে সমাজে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার প্রশ্নটি গুরুত্ব পায়। সম্পদ সীমিত বলে সমাজে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়। এই উক্তিটি বা কথাটা কে বলেছে? অর্থনীতিবিদ স্যামুয়েলসন। সূর্যের আলো, বাতাস ইত্যাদি প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলোর চাহিদা অনেক, কিন্তু এগুলো পেতে আমাদের তেমন কোনো অর্থ খরচ করতে হয় না। তাই এসব দ্রব্যের ক্ষেত্রে সাধারণ অভাব দেখা দেয় না। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, অভাব বেশি রয়েছে কিন্তু সম্পদ বা টাকা পয়সা কম রয়েছে। তাই সীমিত সম্পদ দিয়ে মানে অল্প টাকা পয়সা দিয়ে মানুষের সকল অভাব পূরণ করা হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। আমাদের জীবনে কিন্তু অনেক অভাব রয়েছে, তার ভিতরে আমরা সবচেয়ে বেশি অভাব যেগুলো যেগুলো না করলে নয় সেইগুলো কিন্তু আগে পূরণ করি। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতি প্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকার ভিত্তিক পূরণ করে। এটা হলো অভাব নির্বাচন বা বাছাই। অর্থনীতির ধারণা। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে অর্থনীতি বিষয়ে পরিধি অনেক বেড়েছে। মানে বিজ্ঞান, আমাদের জ্ঞান আর বিজ্ঞান বলতে বিজ্ঞানীদের উন্নতির সাথে মানে উন্নতি হয়েছে, অর্থনীতি বিষয়ে পরিধি অনেক বেড়েছে, মানে টাকা পয়সার পরিমাণে অনেকের বেড়েছে। অতীত বর্তমান অর্থনীতি বিষয়ের সমন্বয়ে অর্থনীতি বিষয় এখন অনেক উন্নত বা সমৃদ্ধ। মানে অতীতে হোক বর্তমানে হোক অনেক টাকা পয়সা উন্নতি বা সমৃদ্ধ মানে ধনী হয়েছে।
প্রথমে যারা অর্থনীতি বিষয়ে উপস্থাপন করেছেন এদের মধ্যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদের উৎপাদন বা বন্টনের বিজ্ঞান বলে মনে করেন। সম্পদের উৎপাদন বা বন্টনের বিজ্ঞান বলে মনে করেন। এই অর্থনীতিকে সম্পদের উৎপাদন অথবা বন্টনের বিজ্ঞান বলে মনে করেন কে কে? অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, তিনজনাই। এদের মধ্যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। তাহলে কাকে অর্থনীতির জনক বলা হয়? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে। স্পেলিং মানে বানানগুলো সঠিক করে পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্স, ভেরি ভেরি আসার সম্ভাবনা বেশি থাকে। যে অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। অর্থনীতির এই ধারা ক্লাসিক্যাল অর্থনীতি হিসাবে পরিচিত। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনৈতিক কার্যক্রমে সরকারের ন্যূনতম হস্তক্ষেপ মানে লেইসেস ফেয়ার নীতি বিশ্বাসী ছিলেন। অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা: অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। তাহলে অ্যাডাম স্মিথের প্রদত্ত সংজ্ঞা, তাহলে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। এটা হচ্ছে অর্থনীতি সংজ্ঞা দিয়েছে কে? অ্যাডাম স্মিথ। সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তাহলে কাকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে? সম্পদকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তাই সম্পদ আহরণ ও উৎপাদনই মানুষের অর্থনৈতিক কার্যবলের মূল উদ্দেশ্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে মানুষের অর্থনৈতিক কার্যবলীর মূল উদ্দেশ্য কি? সম্পদ আহরণ ও উৎপাদন। সম্পদ আহরণ আর উৎপাদন এই দুইটার কারণে অর্থনৈতিক কার্যবলীর মূল উদ্দেশ্য। মানুষের অর্থনৈতিক কার্যবলীর মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে সম্পদ আহরণ আর উৎপাদন। স্মিথের সংজ্ঞা দুর্বলতা হলো অর্থনীতি মানুষের অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদে মেটাবে এই সংজ্ঞা তার উল্লেখ নেই। অল্প টাকা পয়সা সম্পদ দিয়ে কিভাবে অনেক অভাব পূরণ করতে হবে, তার ভিতরে সবচেয়ে বেছে বেছে যে অভাবগুলো পূরণ করা উচিত, যেটা না করলে অনেক ক্ষতি হবে, সেগুলো করা উচিত, এর সংজ্ঞা তার উল্লেখ নেই। 2. এই সংজ্ঞায় জাতীয় সম্পদের উপর অধিক জোর দেওয়া হলেও ব্যক্তি মানুষ তার কাজকর্মকে অবহেলা করা হয়েছে। আর একটা সমস্যা, সম্পদে আহরণের উপর গুরুত্ব দেওয়া হলেও কি উপায় সম্পদ জোগাড় করা হবে তা বলা হয়নি। 4. এই সংজ্ঞায় সম্পদ বলতে দ্রব্যকে বোঝানো হয়েছে, কিন্তু সেবা সম্পর্কে কিছু বলা হয়নি। আজকে আমরা 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। তো কিভাবে পড়তে হবে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে হবে। তার ভিতর থেকে এমসিকিউ এবং তার সাথে সিকিউ এর জন্য রিডিং গুলো পড়তে হবে, শর্ট প্রশ্নগুলো দেখে রাখতে হবে, সেগুলো মেমোরাইজ করতে হবে। এইভাবে পড়া উচিত। তো এইভাবে যদি পড়ি আমরা অনেক ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। এখানে একটা কোশ্চেন আছে, সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন কে? অধ্যাপক আলফ্রেড মার্শাল। অধ্যাপক আলফ্রেড মার্শাল, এটা একটা প্রশ্ন। আবার সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন কে? আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল কিসের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন? সম্পদের চেয়ে। তিনি বলেন অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করেন। তাহলে মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে কোনটি? অর্থনীতি। কোনটি? অর্থনীতি। নিজেরা কোশ্চেন করবে, নিজেরা আনসার করব। মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে কি? অর্থনীতি। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন। অর্থনীতিতে একটা মূল আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে মানুষের অর্থ কিভাবে উপার্জন করতে হবে এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয়। আমরা যখনই অভাব মোচন করি বা অভাব মেটাই, সেটার জন্য আমাদের কিসের ব্যয় হয়? অর্থ বা টাকা পয়সার ব্যয় হয় বা সম্পদের। অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন। এটা বিশাল একটা ইম্পর্টেন্স এমসিকিউ। তাহলে অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ সাধন। তাহলে মানুষের কল্যাণ সাধন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্স। অবশ্যই দেখে রাখবা, যারা নতুন নিউ
9 আছে এবং তার সাথে এসএসসি পরীক্ষার্থী আছে, 10ম শ্রেণীর আছে, তারা অবশ্যই ভালো করে এগুলো পড়বা। অর্থনীতির মূল উদ্দেশ্য হলো কি মানুষের কল্যাণ সাধন। তাহলে মানুষের কল্যাণ সাধন করা কিসের মূল উদ্দেশ্য? অর্থনীতির মূল উদ্দেশ্য। অবশ্যই ঘুরে ফিরে প্রশ্নটা পড়তে হবে। মানুষের কল্যাণ সাধন করা কিসের মূল উদ্দেশ্য? অর্থনীতির। আবার অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ সাধন। মার্শাল শুধু মানুষের বাস্তব কল্যাণ সাধন করা নিয়েই আলোচনা করেছেন। তাহলে মানুষের বাস্তব কল্যাণ সাধন করা নিয়েই আলোচনা করেছেন কে? মার্শাল। শুধুমাত্র মার্শালই শুধু মানুষের বাস্তব কল্যাণ সাধন নিয়ে আলোচনা করেছে। বর্তমানে সম্পদের স্বল্পতার সমস্যায় অর্থনীতির মূল সমস্যা। বর্তমানে কিসের সমস্যা? সম্পদের স্বল্পতার সমস্যায় অর্থনীতির মূল সমস্যা। তাহলে অর্থনীতির মূল সমস্যা কি? সম্পদের স্বল্পতার। তাহলে অর্থনীতির মূল সমস্যা হচ্ছে সম্পদের স্বল্পতা, মানে সম্পদ বা টাকা পয়সা অর্থকড়ি খুবই অল্প পরিমাণ আছে। তাহলে এটা একটা প্রশ্ন। মার্শালের সংজ্ঞায় মানুষের যে মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি, মার্শাল ও তার অনুসারীগণ রবিন্স, জেমস, ওয়ালরাস, এজওয়ার্থ, প্যারেটো প্রমুখ ব্যক্তি অর্থনীতিবিদগণ নব্য ক্লাসিক্যাল হিসাবে পরিচিত। এগুলো সব নব্য ক্লাসিক্যাল হিসাবে পরিচিত আছে। অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। তাহলে রবিন্সের অর্থনীতির সংজ্ঞা বিষয়ে কি বলেছে সেটা আমরা একটু ভালো করে দেখি। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির অনেক বিষয় অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সময়ের মধ্যে সমন্বয় সাধনকারী কার্য বলে আলোচনা করে। এ সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ দিয়ে আছে। এই যে এখানে বিশাল একটা ইম্পর্টেন্স করছেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান। তাহলে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান, এটা সর্বপ্রথম কে সংজ্ঞা প্রদান করেন? এল রবিন্স। এল রবিন্স। তাহলে অর্থনীতি হলে এমন একটি বিজ্ঞান, এই কথাটি কে বলেছে? রবিন্স, এল রবিন্স। তো এই সংজ্ঞার, অর্থনীতির সংজ্ঞার যে বিষয়টা বলা হয়েছে তার কয়েকটা বৈশিষ্ট্য আছে। তাহলে অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য আছে কয়টি? এখানে টোটাল দেয়া আছে কয়টি সেটা একটু দেখো। রবিন্স এখানে 5টি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য আছে? 5টি বৈশিষ্ট্য আছে, উল্লেখ আছে। তাহলে বলা যেতে পারে অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য আছে কয়টি? 5টি। এই যে 5টি। 1 নাম্বার, মানুষের অভাব অসীম, মানে মানুষের অভাবের শেষ নেই, মানে অসীম, যার কোনো শেষ নেই, এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের। তাদের যে অভাব রয়েছে এক একটা এক এক রকমের। 2 নাম্বার বলা হয়েছে অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। অভাব যে পূরণ করবে বা পূরণকারীর সম্পদও অল্প, সময়ও খুবই অল্প। 3 নাম্বার, অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদ দ্বারা সমন্বয় সাধন করা যায়। মানে অসীম অভাব, মানে যার অভাবের কোনো শেষ নেই, সেই অভাবকে কিভাবে অল্প সম্পদ দিয়ে সেটা সমন্বয় সাধন করা যায়, তা অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। 4, সম্পদের যোগান সীমিত বলে। সম্পদ বলতে টাকা পয়সা, অর্থ। যোগান বলতে কোনো কিছু দেওয়া, মানে কোনো কিছু সরবরাহ করা। সীমিত বলে একই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাব পূরণের চেষ্টা করতে হয়। 5 নাম্বার, অভাবের অগ্রাধিকার ভিত্তিতে তা পূরণ করতে হয়। এসব কারণে এই সংজ্ঞাটি অধিকতর সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এটা হচ্ছে অধ্যাপক রবিন্সের সংজ্ঞার বৈশিষ্ট্য 5টি। রবিন্সের সংজ্ঞাটির সমালোচনা। 1 নাম্বার, রবিন্স অর্থনীতির বিষয়বস্তুকে বেশি বিস্তৃত দৃষ্টিভঙ্গি দেখেছেন। 2, মানুষ তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে এমন কিছু পছন্দ করে যা অর্থনীতিতে আলোচনা হয় না। 3, অর্থনৈতিক কাজকর্মের মূল উদ্দেশ্য যে মানব কল্যাণ তার উল্লেখ নেই। 4, রবিন্সের সংজ্ঞায় অর্থনীতির সামাজিক পছন্দকে আলোচনা করা হয়নি। হ্যাঁ, মানুষের এক একজনের
পছন্দ থাকে, সমাজের একটু পছন্দ থাকে সেটা আলোচনা করা হয়নি। ৫. আধুনিক বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন তার সংজ্ঞায় আসেনি। বর্তমানে আধুনিক যে বিশ্বটা রয়েছে তার অর্থনীতি বা টাকা-পয়সা, সম্পদ এসবের যে উন্নতি হয়েছে সেটা সংজ্ঞাই দেয়া হয়নি। ৬. রবিন্স অর্থনীতিতে শুধু মূল্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু জাতীয় আয়, নিয়োগ ব্যবস্থা, বিনিয়োগ, বন্টন ইত্যাদি সমালোচনা করেননি বা আলোচনা করা হয়নি। তো এখানে রবিন্সের সংজ্ঞার সমালোচনা রয়েছে কয়টি? ৬টি। রবিন্সের সংজ্ঞার সমালোচনা রয়েছে কয়টি? ৬টি। রবিন্সের সংজ্ঞার বৈশিষ্ট্য আছে কয়টি? ৫টি। কেইনসীয় অর্থনীতির ধারণা। ১৯৩০-এর দশকে বিশ্ব অর্থনৈতিক মহামন্দার প্রেক্ষাপটে ক্লাসিক্যাল ও নব্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বাজার অর্থনীতি কেন্দ্রিক লেইস-ফেয়ার নীতিটির ব্যর্থতা পর্যবেসিত হয়। এ সময় ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স মহামন্দা থেকে অর্থনীতি উত্তরণে সরকারি হস্তক্ষেপের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। কেইন্সের মতে, বিভিন্ন কারণে বাজার ব্যবস্থা অর্থনীতির সমস্যার সমাধান দিতে পারেন। সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ, অর্থাৎ সরকার ব্যয় বৃদ্ধি ও কর হার হ্রাসকরণের মাধ্যমে সামগ্রিক চাহিদার বৃদ্ধি ঘটিয়ে অর্থনীতিকে মন্দা অবস্থা থেকে বের হয়ে আসতে সহায়তা করে। তাহলে কেইন্সের অর্থনীতির ধারণা হয় কত সালে? এটা হচ্ছে ১৯৩০ সালে। কত দশকে? ১৯৩০ সালের দশকে। তাহলে ব্যষ্টিক আর সমষ্টিক অর্থনীতি। তাহলে অর্থনীতির আলোচনা প্রধান শাখা কয়টি? ২টি। অর্থনীতির আলোচনার প্রধান শাখা কয়টি? ২টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এখন প্রশ্ন হতে পারে অর্থনীতি আলোচনার প্রধান শাখা কয়টি? ২টি। তাহলে কিসের আলোচনা প্রধান ২টি শাখা আছে? অর্থনীতি। ১ নম্বর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ২ নম্বর হচ্ছে সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ইংলিশ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, সমষ্টিক অর্থনীতি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি? ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কি বিষয় নিয়ে আলোচনা করে? ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এভাবে আমরা ঘুরে ফিরে পড়ব, ব্যষ্টিক অর্থনীতি কি বিষয় নিয়ে আলোচনা করে? একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্ষুদ্র বিষয় নিয়ে। ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি? সেটা হচ্ছে ব্যষ্টিক। সমষ্টিক অর্থনীতিতে বৃহত্ত বা সমগ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে সমষ্টিক অর্থনীতিতে কেমন বিষয় নিয়ে আলোচনা করা হয়? বৃহত্ত বা সমগ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। তাহলে বৃহত্ত বা সমগ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি? সমষ্টিক অর্থনীতি। তাহলে অবশ্যই ২টা প্রশ্ন পেয়ে গেলাম এর ভিতরে। ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির পার্থক্য রয়েছে কিছু, সেই বিষয় নিয়ে দেখব। ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায় সেটা আগে ধারণা নাও। ব্যষ্টিক সবসময় ক্ষুদ্র বা ছোট জিনিসকে বোঝায়। যেমন অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, একক বলতে এক, স্বতন্ত্র বলে নিজে একাই, একটি পরিবার, শুধুমাত্র একটি পরিবার, যেটাকে বলে হাউস হোল্ড, একটি খামার এর আচরণ বা কোনো একটি দ্রব্যের বাজার বিশ্লেষণ করা, তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তাহলে এখানে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে যে কোনো একটা জিনিসকে বোঝানো হবে, ক্ষুদ্র ছোট একটা। যেমন অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, একটি পরিবার, একটি খামার এর আলোচনা বা কোনো একটি দ্রব্যকে নিয়ে বিশ্লেষণ করা হয়, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। মানে অল্প জিনিস বা অল্প বা কম বিষয়কে বোঝানো হয়েছে। সমষ্টিক অর্থনীতি। অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতি, মানে অর্থনীতির যে শাখায় সমগ্র, সমগ্র মানে সবচেয়ে বেশি, যেমন মোট ভোগ, মোট বিনিয়োগ, জাতীয় উৎপাদন, বেকারত্ব, সরকারি আয়-ব্যয়, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্য, আচরণ বিশ্লেষণ করা হয়, তাই হলো সমষ্টিক অর্থনীতি।
তাহলে সমষ্টিক অর্থনীতি কাকে বলে আমরা এই সংজ্ঞাটা পড়তে পারি। অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করা হয় তা হলো সমষ্টিক অর্থনীতি। সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি বলা হয়। আর একটা যেকোনো একটা বিষয় অল্প পরিমাণ জিনিস হলে সেটা হচ্ছে ব্যষ্টিক হয়। ১.৪ অর্থনীতির ১০টি নীতি রয়েছে। তাহলে অর্থনীতির কয়টি নীতি রয়েছে? ১০টি। এটা একটা কোশ্চেন। তাহলে অর্থনীতির নীতি আছে কয়টি? 10টি। 10টি নীতি রয়েছে কিসের? অর্থনীতি। এটাও ভেরি ইম্পর্টেন্স। তোমরা অবশ্যই ভেরি ইম্পর্টেন্স অথবা খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমাদের অবশ্যই নোট ডাউন করা উচিত। প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পৃষ্ঠা থেকে নোট তৈরি করা। আমাদের সমাজে সম্পদ স্বল্পতার পরিপ্রেক্ষিতে অসীম অভাব মোকাবেলা করতে হয়। অসীম অভাব মানে যে অভাবের কোনো শেষ নেই। অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির 10টি মৌলিক নীতির কথা বলা হয়েছে। তাহলে পাঠ্যপুস্তকে কয়টি নীতির কথা বলা হয়েছে? 10টি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো 10টা নীতির ভিতরে কি আছে তার ভিতর 1 নাম্বারটা রয়েছে। তাহলে 10টি নীতির ভিতরে 1 নাম্বারটা অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। 1 নাম্বার, মানুষকে পেতে হলে ছাড়তে হয়। মানুষকে পেতে হলে ছাড়তে হয়। একটা উক্তি। পছন্দ মতো কোনো কিছু পেতে হলে বা পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় করো তবে বাংলা ইংরেজি বিষয় পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। এরূপ তুমি যদি টিভি দেখো তবে খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবে না। সরকার যদি বাজেট সামরিক খাত বেশি ব্যয় করে তবে শিক্ষা খাত সহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া নেওয়ার নীতি মেনে চলেন। অর্থনীতির 2 নম্বর রীতিটা একটু দেখো। তুমি যদি স্কুলে লেখাপড়ার জন্য সময় ব্যয় করো তবে তুমি তোমার বাড়িতে তোমার বাবার কাজে সাহায্য করতে পারবে না। অথচ তুমি বাড়িতে কোনো একটি অর্থনৈতিক কাজ করলে তা থেকে তোমাদের পরিবার আর্থিকভাবে উপকৃত হতে পারত। কিন্তু সে সময় তুমি স্কুলে লেখাপড়া করছো। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা লেখাপড়ার সুযোগ ব্যয়। এটা হচ্ছে লেখাপড়ার সুযোগ ব্যয়। সাধারণত যেসব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ তার মধ্যে সবচেয়ে দামি সুযোগটি সুযোগ ব্যয় বলা হয়। তাহলে যেসব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ তার মধ্যে সবচেয়ে দামি সুযোগটি হচ্ছে সুযোগ ব্যয়কে বোঝানো হয়। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন। মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। বিয়েবাড়ি খাওয়ার শেষে তোমরা কেউ ভাবো আরো একটু খেতে পারতাম, আবার কেউ ভাবে আরো একটু কম খেলে ভালো হতো। এই অল্প একটু বেশি বা অল্প একটু কম খাওয়া হচ্ছে প্রান্তিক খাওয়া। অনেকে আমরা কি বলি, একটু বেশি খেলে ভালো হইতো, আবার কেউ বলতে পারে আরো একটু বেশি খেতে পারতাম। যদি এরকম কিছু হয় সেটাকে আমরা বলে থাকি প্রান্তিক খাওয়া। ধরো তুমি একটি বিষয়ে এ পেলে, এ পেলে বলতে এ গ্রেড পেয়েছো। তোমার মনে হবে আরেকটু পড়লে এ প্লাস পেতাম। মানুষ প্রান্তিক সুবিধা অসুবিধার কথাও ভাবে। ধরো তুমি পরপর 3টি কলা খেলে। 3 নম্বর কলাটি হলো প্রান্তিক কলা। প্রান্তিক কলা খেয়েও তুমি যে তৃপ্তি পেলে তার নাম প্রান্তিক উপযোগ। প্রান্তিক বা 3 নম্বর কলাটি পেতে তুমি যত টাকা ব্যয় করলে তার নাম প্রান্তিক ব্যয়। যুক্তিবাদী মানুষ হিসাবে তুমি তখনই প্রান্তিক কলাটি খাবে যখন প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে। তো এখানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্রান্তিক বিষয় নিয়ে। তো প্রান্তিক বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখলাম। যে মনে করো বিয়ে খেতে গিয়েছি সেখানে কম খেয়েছি, সেটা হচ্ছে প্রান্তিক। কম খাওয়াটা হচ্ছে প্রান্তিক। আবার বেশি খেয়ে অনেকে ভাবে যে একটু কম খেলে ভালো হতো, সেটা প্রান্তিক। তো কলা পরপর 3টা খাওয়ার পরে 3 নম্বর যে কলাটা রয়েছে ওইটা প্রান্তিক কলা। আবার যেটা হচ্ছে প্রান্তিক কলার জন্য ব্যয় করা হয়েছে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়।
এইগুলোকে বলে আবার যেটা খাওয়া হয় সেটাকে আবার বলা হয় প্রান্তিক উপযোগ। তো এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ৪ নাম্বার, মানুষ প্রণোদনায় সাড়া দেয়। পিপল রেসপন্ড টু ইনসেনটিভস। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রণোদনা বলতে আমরা যেটাকে বলে ইন্সপিরেশন বা মোটিভেশনাল বা অনুপ্রেরণা জাগানো, সেটাকে বোঝায়। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাথে করে। তোমার বাবা যদি বলেন তুমি পরীক্ষায় জিপিএ 5 পেলে তিনি তোমাকে একটি সাইকেল কিনে দেবেন, নিশ্চয় তোমার ভেতরে পড়াশোনা করার উৎসাহ আরো বেড়ে যাবে। তেমনি অর্থনীতির শ্রমিক প্রণোদনা পেলে বেশি উৎপাদন করে। এখন যারা কৃষি আছে, যারা ফসল উৎপাদন করে, তাদেরকে যদি বলা যায় যে কোনো ফসলের দাম 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে, তখন কি করে কৃষকরা আরো বেশি ফসল উৎপাদন করে এবং সেটা অনুপ্রেরণা জেগে ওঠে। ৫ নাম্বার, বাণিজ্য সবাই উপকৃত হয়। বাণিজ্যে সবাই উপকৃত হয়। ট্রেড অ্যান্ড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। যুক্তরাষ্ট্রে সস্তা গাড়ি তৈরি করে, তবে আমাদের রয়েছে সস্তার পোশাক তৈরির সামর্থ্য। এখন আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তা পোশাকের বিনিময়ে সস্তা গাড়ির বাণিজ্য করি, তাহলে আমাদের উভয়ে লাভ হবে। ৬ নাম্বার, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা। Markets are usually a good way to organize economic activities. অর্থনৈতিক কাজকর্ম সচরাচর সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে। এই কাজকর্ম সচরাচর সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে। তাহলে অর্থনৈতিক কাজকর্ম সচরাচর সংগঠিত হয়ে থাকে কিসের মাধ্যমে? বাজার ব্যবস্থার মাধ্যমে। বাজার ব্যবস্থার মাধ্যমে। এটা একটা প্রশ্ন। তাহলে আরেকটা প্রশ্ন হতে পারে, কিসের কাজকর্মে সচরাচর সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে? অর্থনৈতিক কাজকর্ম। কিসের কাজকর্ম? অর্থনৈতিক কাজকর্ম। আমরা ঘুরে ফিরে এভাবে কোশ্চেন করবে, অ্যান্সার করবে, সবচেয়ে বেশি মনে থাকবে। ফার্ম ও পরিবার সময়ের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। যেমন ফার্ম থাকে, তার পরিবার সময়ের পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া ফলে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। ফার্মের মালিকরা বাজারে চাহিদা দেখে দ্রব্য সরবরাহ করে। মানে ফার্মের যারা মালিক ছিল তারা কি করে, বাজারের চাহিদাটা কেমন সেই বিষয়টা বা সেই জিনিসটার সে অনুযায়ী তারা কি করে, সরবরাহ করে। অসংখ্য পরিবার তাদের আয় ও প্রয়োজন অনুসারে এ সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে। তাদের সামর্থ্য অনুযায়ী কি করে, সেসব জিনিসপত্র কিনে থাকে। চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বাজারের দাম নির্ধারিত হয়। চাহিদা বলতে মানুষ একটা জিনিস কতটুকু কিনছে, তার সেটা ডিমান্ড বা চাহিদা কেমন, মানুষ কিভাবে অল্প কিনছে না বেশি কিনছে, সেটাকে আমরা বলি চাহিদা। আর সরবরাহ বলতে মনে করে একটা মালিক, তার আলু আছে, সে আলুগুলো বাজারে কেমন বিক্রি করছে। যদি মনে করো দ্রব্যগুলো বা আলুগুলো বাজারে বেশি চলে যায়, তাহলে দাম কমে যায়। আর যদি কম যায়, সেটা একটু চাহিদা বেশি থাকে। কারণ হচ্ছে বেশি যখনই সরবরাহ হবে, অনেক মালিকরা যদি আলু সে বাজারে বেশি নিয়ে যায়, তাহলে দাম কমে যায়। তো সেটাকে আমরা বলি কি, সরবরাহ করা বা যোগান দেওয়া। ৭ নাম্বার, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। গভর্নমেন্টস ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকামস। বাজার ব্যবস্থা সাধারণত নানা ধরনের স্বতঃস্ফূর্ত চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বাজার ব্যবস্থা নির্দিষ্ট একজনের বদলে বহুজনের সম্মিলিত অদৃষ্ট হাতের ইশারায় চলে। তাহলে বাজার ব্যবস্থা নির্দিষ্ট একজনের বদলে বহুজনের সম্মিলিত কিসের ইশারায় চলে? অদৃষ্ট হাতের ইশারায় চলে। অদৃশ্য হাতের ইশারায় চলে। কিসের ইশারায় চলে? অদৃশ্য হাতের ইশারায়। কিন্তু সবসময় ব্যাপারটি সঠিকভাবে হয় না। নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। এমন অবস্থায় সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। আমরা যে রিডিংগুলো পড়বো প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব। আর এখানে কঠিন কোনো লাইন থাকে না। ইকোনমিক্স খুব ইজি একটা সাবজেক্ট, বাট একটু বুঝে পড়লে সবকিছু রিয়েলাইজ করা যায়। গণদ্রব্য সরবরাহ যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ ইত্যাদি সম্পদের সুষ্ঠু ব্যবহারে
অপারগতা, একচেটিয়া সম্পদে কেন্দ্রীয় ভবন, পরিবেশ দূষণ ও দুর্নীতির মতো বিষয়গুলো থেকে সমাজকে রক্ষা করার জন্য সরকারি হস্তক্ষেপের দরকার। বাজারের হাত অদৃশ্য হলেও সরকারের হস্তক্ষেপ দৃশ্যমান থাকে। তাহলে বাজারের হাত অদৃশ্য বলতে একজন বাজার বিষয় নিয়ে অদৃশ্য হাত মানে যেটা গোপনে থাকে, যেটা দেখা যায় না। আর সরকারের হস্তক্ষেপ দৃশ্যমান থাকে মানে মানুষকে দেখানো। ৮ নাম্বার, একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য বা সেবা উৎপাদন ক্ষমতার উপর। তাহলে এখানে একটা কোশ্চেন আছে, একটি দেশে মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে কিসের উপর? দেশের দ্রব্য বা সেবার উৎপাদন ক্ষমতার উপর। দেশের দ্রব্য বা সেবা উৎপাদন ক্ষমতার উপর। যেসব দেশের মানুষের দ্রব্য বা সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। তাহলে যেসব দেশের মানুষের দ্রব্য বা সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি হয় তাদের জীবনযাত্রার মান কি হয়? উন্নত হয়। তাহলে কোন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়? যে দেশের মানুষের দ্রব্য সেবা উৎপাদন ক্ষমতা বেশি, দ্রব্য উৎপাদন এবং সেবা উৎপাদন ক্ষমতা বেশি সেই দেশের মানুষ জীবনযাত্রার মানও উন্নত হয়। উন্নত দেশ সময়ের মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে তাদের মাথাপিছু আয় অনেক বেশি। উন্নত দেশের কি হয়? মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে তাদের মাথাপিছু আয় কি হয়? বেশি হয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল $30,051 মানে মাথাপিছু আয় ছিল কত সালে? 2020 সালের দিকে কত মার্কিন ডলার ছিল? 6,03,51। তাহলে 2020 সালে 63,000 মার্কিন ডলার। কত হাজার? 63,000 মার্কিন ডলার ছিল। তাহলে 63,051 মার্কিন ডলার মাথাপিছু আয় ছিল কোথায়? যুক্তরাষ্ট্রের। কত সালের দিকে? 2020 সালের দিকে। এবং জাপানে মাথাপিছু আয় ছিল 41,637 মার্কিন ডলার। তার মানে 2020 সালে জাপানের মানুষের মাথাপিছু আয় ছিল কত? 41,637 মার্কিন ডলার। উৎস বিশ্বব্যাংক। ফলে গড়পড়তা তার উন্নত খাবার গ্রহণ, উন্নত স্বাস্থ্যসেবা, উন্নত নাগরিক সুবিধা লাভ করে। শ্রমিকদের কর্মক্ষমতা বাড়ে। অল্প সময়, অল্প শ্রমে তারা অনেক বেশি দ্রব্য বা সেবা তৈরি করতে পারে। ৯. যখন সরকার অতিমাত্রার মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দেশে যদি টাকা পয়সার পরিমাণ বেশি ছাপানো হয় সেক্ষেত্রে কি হয়? মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি বলতে জিনিসের দাম বেড়ে যায় বা টাকার মান কমে যায়। তো মনে করো আমাদের বাংলাদেশে কিন্তু ওই রকমই বেশি। প্রতিটা জিনিসের দাম বেশি বা টাকার মানটা কমে গেছে, সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো এটা হচ্ছে যখনই মুদ্রা মানে টাকা ছাপানো হয় বেশি তখন বেড়ে যাবে কি? দ্রব্যমূল্যের দাম। প্রাইস রাইজ when the government prints too much money. মুদ্রা ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। তাহলে এখানে একটা কোশ্চেন আছে, বিশাল ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। মুদ্রা ছাপানোর ক্ষমতা কোন ব্যাংকের হাতে থাকে? কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। তাহলে মুদ্রা ছাপানোর ক্ষমতা কোন ব্যাংকের হাতে থাকে? কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। এটা একটা এমসিকিউ। কেন্দ্রীয় ব্যাংক যদি অধিক মাত্রায় মুদ্রা ছাপায় তাহলে মুদ্রাস্ফীতি ঘটে। মুদ্রাস্ফীতি বলতে হয় যে টাকার দাম কমে যায়, তার সাথে জিনিসের দাম বা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, অর্থাৎ দ্রব্যের মূল্য স্তর বাড়ে। মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মান বা মূল্য কমে যায়। আচ্ছা, অর্থের মান বা মূল্য কমে যায় কিসের ফলে? মুদ্রাস্ফীতি ঘটলে। কিসের ফলে? মুদ্রাস্ফীতি ঘটার ফলে। ধরো তুমি 500 টাকা খরচ করলে লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাও, কিন্তু টাকার মান কমে যাওয়ায় ওই সামগ্রী পেতে তোমাকে 650 টাকা ব্যয় করতে হচ্ছে। যা পূর্বে 500 টাকা চেয়ে 650 মাইনাস 500, তার মানে 150 টাকা বেশি লাগছে। 150 টাকা। তাহলে জিনিসের দাম বাড়ায়, একই জিনিস কিনতে এখন বেশি মুদ্রা লাগে, মানে টাকা বেশি লাগছে। আর যখনই টাকা বেশি লাগছে, জিনিসের দাম বেড়ে গিয়েছে, তখনই সেটাকে বুঝে নেবা মুদ্রাস্ফীতি। 10 নাম্বার, সমাজে মুদ্রাস্ফীতি এবং সমাজে বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। সোসাইটি ফেসেস আ শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেকশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। দ্রব্য সামগ্রীর মূল্য স্তর বেড়ে যাওয়ায় অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে।
তাহলে মুদ্রাস্ফীতি কাকে বলে এটা ইম্পর্টেন্স অবশ্যই তোমাদের মেমোরাইজ রাখতে হবে। মুদ্রাস্ফীতি কাকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দিয়ে দিলাম, কারণ মুদ্রাস্ফীতি অনেকে মেমোরাইজ করতে চায় না। তো মুদ্রাস্ফীতি কাকে বলে সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন, যেটা তোমাদের সিকিউতে ক নম্বরে আসতে পারে, বা এমনও দিতে পারে দ্রব্য সামগ্রীর মূল্যস্থান বেড়ে যাওয়ার অবস্থাকে কি বলে, মুদ্রাস্ফীতি বলে। এটা একটা এমসিকিউর কাজ করে। দ্রব্য সামগ্রীর মূল্যস্থান বেড়ে যাওয়ার অবস্থাকে কি বলে, মুদ্রাস্ফীতি। আবার মুদ্রাস্ফীতি কাকে বলে, দ্রব্য সামগ্রীর মূল্যস্থান বেড়ে যাওয়ার অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। আর কোন শ্রমিক বাজারে মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এরা হলো বেকার। কারণ একটা জিনিস ভাবো, শ্রমিক প্রচুর পরিমাণ রয়েছে, এটা ভাবো, কোন শ্রমিক বাজারে মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, তাদেরকে কি বলা হয়, বেকার। সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে। মানে মুদ্রাস্ফীতি কমলে মানে টাকার মান কমে গেলে সেটা কি হয়ে যায়, বেকারত্ব বেড়ে যায়। আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, এটা কিন্তু ডিফারেন্স বা একটু পার্থক্য আছে। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি মানে টাকার পরিমাণ যদি কমে যায় বেকারত্ব বাড়বে, আবার টাকা যদি বেড়ে যায় মানে মুদ্রাস্ফীতি বেড়ে গেলে বেকারত্ব কমে। এটা তোমাদের অবশ্যই জানতে হবে, এটা একটা এমসিকিউ। তো মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে না বাড়ে, বেকারত্ব কমে। আবার মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে। আয়ের বৃত্তাকার প্রভাব দুইটি খাত, তাহলে আয়ের বৃত্তাকার প্রভাব কয়টি খাত রয়েছে, দুইটি খাত, এটা ইম্পর্টেন্স একটা এমসিকিউ। এটা তোমরা এইগুলো যেগুলো দাইকে দিচ্ছি এগুলো অবশ্যই ভালো করে পড়া উচিত, কারণ এই দাগাগুলো থেকে তোমাদের এমসিকিউ দিয়ে দেবে। আয়ের বৃত্তাকার প্রভাব কয়টি খাত রয়েছে, আয়ের বৃত্তাকার প্রভাব দুইটি খাত, এই যে দুইটি খাত, এইভাবে দাইকে রাখো। অর্থনীতিতে যারা উৎপাদন বলতে তৈরি করা, বিনিময়। অর্থনীতিতে যারা উৎপাদন বলতে যে কোনো ফসল তৈরি করাকে বোঝানো হয়। আর বিনিময় বলতে মনে করো গমের বদলে আমরা যদি ধান দিই, ধানের বদলে গম দিই, ধানের বদলে পাট দিই, এই রকম বিষয়গুলোকে বলা হয় বিনিময়। আর ভোগ বলতে কি বোঝায়, ভোগ বলতে সেটাকে বোঝায় যেটা আমরা খেয়ে শেষ করে ফেলি। আর বন্টন বলতে ভাগ করে ফেলাকে বোঝায়। সাথে জড়িত থাকেন তাদেরকে অর্থনীতির প্রতিনিধি হয়, অর্থনীতি প্রতিনিধি হিসেবে অভিহিত করা হয়। তাহলে অর্থনীতি প্রতিনিধি হিসাবে অভিহিত করা হয় কয়টি বিষয়কে কেন্দ্র করে, চারটি বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে উৎপাদন, একটা বিনিময়, একটা ভোগ, আর একটা হচ্ছে বন্টন। এই চারটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু উৎপাদন প্রতিনিধি হিসাবে অভিহিত করা হয়। এ প্রতিনিধিগণ একে অপরের সাথে বাজার প্রক্রিয়ায় মিথস্ক্রিয়া করে থাকে। একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে। আমরা নিজেরা কোশ্চেন করব, নিজেরা অ্যান্সার করব, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। তাহলে একটি সরল অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে, কয় ধরনের প্রতিনিধি থাকে, দুই ধরনের প্রতিনিধি থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো। ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। তাহলে দুই ধরনের, তাহলে একটি সরল অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে, দুই ধরনের, একটা ভোক্তা বা পরিবার, একটা হচ্ছে ভোক্তা বা পরিবার, আর একটা হচ্ছে উৎপাদক বা ফার্ম, উৎপাদক বা ফার্ম। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই দুই ধরনের প্রতিনিধিদের মধ্যে আয় ব্যয় কিভাবে চক্র আকারে প্রবাহিত হয় তা নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। প্রথমে আয়, দ্রব্য বা সেবার বাজার, একটা ব্যয়। তো আয় হয়, আয় থেকে কি হয়, ফার্ম সহ দ্রব্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে, ব্যয় হয় দ্রব্য বা সেবা ক্রয়ের মাধ্যমে বা পরিবার সময়ের জন্য। ঘন্টা টাইম দে, হ্যাঁ। উৎপাদনের উপকরণ বা ক্রয় হয়, সেটা হচ্ছে শ্রম, ভূমি, মূলধন বিক্রয়। আর উৎপাদনের উপকরণ সময়ের বাজার, তো মজুরি, খাজনা, সুদ বাবদ ব্যয় হয়, আয় হয়। তো এখানে সবকিছু তোমাদের একটা চিত্রের মাধ্যমে, প্রবাহ চিত্রের মাধ্যমে দেখা দিয়েছে। তো চিত্রে আয়ের বৃত্তাকার প্রবাহ, তো আয়ের কিভাবে বৃত্তাকার প্রবাহ এবং কিভাবে ব্যয় হয় সেটা দেওয়া আছে।
উপরোক্ত চিত্রে দেখা যাচ্ছে অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে। তাহলে অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে? দুই ধরনের প্রতিনিধি থাকে, যথা ফার্ম সহ পরিবার সমূহ। তাহলে ফার্ম সমূহ বা পরিবার সমূহ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা উপরে দেখলাম। ফার্ম বা ফার্মের মালিকরা উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন। ফার্ম বা ফার্মের মালিক যারা রয়েছে তারা কি করে? উৎপাদন করার জন্য উপাদানগুলো কি করে? ক্রয় করে। পরবর্তীতে সেগুলো সংগঠিত করে দ্রব্য ও সেবা উৎপাদন করেন এবং সেগুলো বাজারে সরবরাহ বা বিক্রয় করে। অন্যদিকে পরিবার সমূহ তাদের মালিকানাধীন উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন শ্রম, ভূমি, মূলধন বিক্রি করে আয় বা উপার্জন করেন। শ্রমিক আয় করেন মজুরি, ভূমি মালিক উপার্জন করেন খাজনা। তাহলে শ্রমিক আয় করেন কি? মজুরি। আর ভূমির মালিক উপার্জন করেন খাজনা। মূলধনের মালিক লাভ করেন কি? সুদ। আর এদের সকলে খরচ মিটিয়ে উদ্যোক্তা নিজেদের জন্য বাড়তি লাভ রেখে বাজারে উৎপাদিত পণ্য বা সেবায় বিক্রয় করেন। তাহলে বিষয়টি যখন বিক্রয় করেন সেজন্য উদ্যোক্তার অবশিষ্ট আয়টিকে বলা হয় মুনাফা। উদ্যোক্তার কি হয়? লাস্টে একটা লাভ হয়, সে লাভটাকে কি বলা হয়? মুনাফা। পরিবার সমূহ তাদের আয় উপার্জনের সাহায্যে ফার্মের কাছ থেকে ক্রয় করেন। মানে পরিবার সমূহ তাদের আয় উপার্জনের সাহায্যে ফার্মের কাছ থেকে ক্রয় করেন দ্রব্য বা সেবা। এভাবে উৎপাদিত দ্রব্য বা সেবা এবং আয়ের বৃত্তাকার প্রবাহের মাধ্যমে সমগ্র অর্থনীতির চাকা সচল থাকে। একে আমরা নাম দিয়েছি আয়ের বৃত্তাকার প্রবাহ। তো আয়ের বৃত্তাকার প্রবাহ সম্পর্কে আমরা উপরে দেখলাম। 1.6 বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের সম্পদ সসীম কিন্তু অভাব অসীম। তাহলে আমাদের সম্পদ কি? সসীম। তাহলে আমাদের সম্পদ কেমন? সসীম কিন্তু অভাব অসীম। অসীম মানে যার যে কোনো অভাবের শেষ নেই, সেইগুলোকে আমরা বলি অসীম। সম্পদের সীমাবদ্ধতা বা দুষ্প্রাপ্যতা মানব জীবনের অর্থনৈতিক বাস্তবতা। সীমিত সম্পদের মাধ্যমে আমরা সব অভাব পূরণ করতে পারি না। এ কারণে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখে হতে হয় বা মুখোমুখি হতে হয়। ব্যাপক অর্থে এই সমস্যাগুলোকে মৌলিক অর্থনীতির সমস্যা হিসেবে অভিহিত করা হয়। তাহলে মৌলিক অর্থনৈতিক হিসেবে অভিহিত করা হয় কোন সমস্যাগুলোকে? যখন আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকে, দুষ্প্রাপ্যতা থাকে, তো আমাদের সকলে কিন্তু অভাব থাকে অসীম, যে অভাবের কোনো শেষ নেই, বাট আমরা সেটা সব অভাবগুলো কি করতে পারি না? পূরণ করতে পারি না। ক নাম্বার, আমরা কি উৎপাদন করব এবং কি উৎপাদন করব না। যেমন আমরা কি ধান উৎপাদন করব নাকি কাপড় উৎপাদন করব। খ, আমরা যা উৎপাদন করতে চাই তা উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করব। কাপড় কি আমরা শ্রম নিবিড় প্রযুক্তি তার দিয়ে তৈরি করব নাকি পুঁজি নিবিড় মেশিন দিয়ে তৈরি করব। তো তার দিয়ে বলতে হাতে বানানো, আর পুঁজি নিবিড় মেশিন বলতে যন্ত্রগুলো দিয়ে তৈরি করা। এখানে বলা হচ্ছে উৎপাদন বলতে তৈরি করাকে বোঝানো হয় বা বানানো। আমরা যা উৎপাদন করব তা আমরা কাদের জন্য করব, কারা এটা ভোগ করবেন। অর্থনীতির সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে অর্থনীতির সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। তার ভিতরে কয়টি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে? 4টি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। এই 4টি প্রধান। তাহলে অর্থনৈতিক সমস্যার সমাধানের উপর ভিত্তি করে পৃথিবীতে, তাহলে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে কয়টি? পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, তার ভিতরে কয়টি? 4টি। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কয়টি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে? 4টি। 1 নাম্বার, ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা। যার নাম ধনতান্ত্রিক তার নামে বাজার অর্থব্যবস্থা। 2 নাম্বার, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। যার নাম সমাজতান্ত্রিক তার নামে নির্দেশমূলক অর্থব্যবস্থা। মেমোরাইজ করে ফেলবা। 3 নাম্বার, মিশ্র অর্থব্যবস্থা। একসাথে ঘুরি ফিরি থাকা নয়, একসঙ্গে থাকা। 4 নাম্বার, ইসলামী অর্থব্যবস্থা। অবশ্যই তোমাদের এগুলো মেমোরাইজ করে ফেলা উচিত। তাহলে অর্থনীতির সমস্যার সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে তাহলে পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে কয়টি? এইভাবে থাকতে পারে অর্থনীতি ব্যবস্থা গড়ে উঠেছে কয়টি পৃথিবীতে? 4টি।
ধনতান্ত্রিক বা বাজার ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। 1 নাম্বার। তো এখন আমরা ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করি। ক্যাপিটালিস্টিক অর মার্কেট ইকোনমিক সিস্টেম। এই অর্থব্যবস্থার উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন। আমরা যে অর্থব্যবস্থার উৎপাদন করব সেগুলো হচ্ছে যেসব উপাদান আছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন, মানে ব্যক্তির অধীনে রয়েছে এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলা হয়। যার নামে ধনতান্ত্রিক তার নামে পুঁজিবাদী, তার নামে আবার কি বাজার ব্যবস্থা বলা হয়। অবশ্যই তোমাদের এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। তাহলে কত শতাব্দীর শেষ ভাগে? অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। কোন বিপ্লবের পরে? শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। তাহলে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে কোন শতাব্দীতে? অষ্টাদশ। আর কোন বিপ্লবের মধ্য দিয়ে হয়? সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তাহলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ছিল কে? অ্যাডাম স্মিথ। কেউ যদি প্রশ্ন করে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কে ছিল? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কে ছিল ইতিহাস মানে অর্থনীতির জনক বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ নামে পরিচিত অ্যাডাম স্মিথ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রধান প্রধান বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। তাহলে কয়টা বৈশিষ্ট্য আছে সেইগুলো আমরা জানবো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কয়টি? 8টি। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে টোটাল হচ্ছে 8টি রয়েছে। এই 8টি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রধান বৈশিষ্ট্য। 1 নাম্বার, এটা মুখস্থ করবা, সম্পদের মালিকানা। কিসের? সম্পদের মালিকানা। স্থাপিত আছে ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর বা ভোগ করে থাকে। 2 নাম্বার, এটা মেমোরাইজ করবা, শুধু পয়েন্টগুলো। ব্যক্তিগত উদ্যোগ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে ব্যক্তিগত উদ্যোগ, এটা মুখস্থ করে ফেলবা। সম্পদের মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ, শুধু পয়েন্টগুলো পড়তে হবে। আর ভিতরে যেগুলো আছে এমসিকিউ হিসেবে দাগিয়ে রাখবো। ধনতন্ত্রে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এখানে সবগুলো ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত। উৎপাদন, বিনিময়, বন্টন আর ভোগ। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। 3 নাম্বার, অবাধ প্রতিযোগিতা। এ ব্যবস্থা দ্রব্য ও সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে। ফলে তখন দ্রব্যের দাম কমে থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের ভিতরে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা রয়েছে। 5, মুনাফা অর্জন। ধনতন্ত্র উৎপাদন সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। ধনতন্ত্র উৎপাদনে কি উদ্দেশ্যে উৎপাদন করে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন করে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন করে। 6, ভোক্তার স্বাধীনতা। প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা, রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তা চাহিদা মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। 7, আয় বৈষম্য। ধনতান্ত্রিক সমাজে বিত্তবান বা সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে। ধনতান্ত্রিক অর্থনীতিতে কিছুটা বেকারত্ব অনিবার্য। 8, সরকারের ভূমিকা। এ ব্যবস্থায় সরকার আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, সম্পত্তির অধিকার রক্ষায় নিয়োজিত থাকে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে
পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় কিসের মধ্য দিয়ে? অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। কেউ নিঃস্বার্থভাবে নয়, বরং প্রত্যেকে নিজ নিজ স্বার্থে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করেন। তাহলে প্রত্যেকে নিজ নিজ স্বার্থে কোন কার্যাবলী সম্পাদন করেন? অর্থনৈতিক কার্যাবলী। সমাধান ক, এই অর্থ ব্যবস্থায় সমস্ত সিদ্ধান্তই বাজারের যুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। যেমন, যে পণ্য চাহিদা বাজারে বেশি হবে, যার দাম বেশি হবে, সেটাই বেশি করে উৎপাদিত হবে। বাজারে আপেক্ষিক চাহিদারই নির্ধারণ করে দেবে উৎপাদনের বিনাশ। বাজারে যখন যে জিনিসের দাম বেশি থাকে, যে জিনিসটা সবচেয়ে চাহিদা বেশি হয়, সেই জিনিসই উৎপাদন করতে হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। খ নাম্বার, যে প্রযুক্তিতে একটি পণ্য তৈরি করার বাজার নির্ধারিত খরচ সর্বনিম্ন, সে প্রযুক্তি ব্যবহার করেই ওই পণ্য তৈরি হবে। মানে খরচের পরিমাণ কম হবে, যে প্রযুক্তি ব্যবহার করে সেটাই ব্যবহার করতে বলা হয়েছে। গ, বাজারে যে উৎপাদন উপকরণের দাম যে রকম নির্ধারিত হবে, তার মালিকরা ঠিক সেই রকম আয়ও ভোগ করবেন। বাজারে উৎপাদন যারা করছে, সে উপকরণের দাম যারা নির্ধারিত করা হবে, সে অনুযায়ী কিন্তু তার আয় করবে, ভোগ করবে, সেটাই বলা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এ ব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা বিক্রেতার, উপকরণ বলতে যে জিনিস দ্রব্যকে বোঝানো হয়, আর ক্রেতা বিক্রেতা বলতে ক্রেতা মানে যারা কেনে, বিক্রেতা মানে যারা বিক্রি করে, তাদেরকে বোঝানো হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে কি উৎপাদিত হবে, কিভাবে উৎপাদিত হবে এবং উৎপাদনের বন্টন কি রকম হবে। বন্টন মানে ভাগ। ক্রেতা বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদন উপকরণের ব্যক্তি মালিক, এবং বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমে এসবের দাম বা অন্য সবকিছু নির্ধারিত হয়। সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কেমন? সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, যার নাম সমাজতান্ত্রিক অর্থনীতি, তার নামে নির্দেশমূলক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়। সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয় কোন অর্থনীতি ব্যবস্থা? এটা সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। কোনো দ্রব্য কি পরিমাণ, কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে, তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। তাহলে এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এটা সম্পূর্ণ সরকার নির্দেশ করে, সরকার বা রাষ্ট্র নির্ধারণ করবে কেমন উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, সরকারের হাতে পরিচালিত হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি? তাহলে টোটাল সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে 5টি। এটা অবশ্যই মেমোরাইজ রাখতে হবে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি? 5টি। টোটাল আছে 5টি বৈশিষ্ট্য আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালিস্টিক ইকোনমি। 1 নাম্বার, এইটা মেমোরাইজ করতে হবে, শুধু পয়েন্ট। সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা, এটা মেমোরাইজ রাখবা, বাট এইগুলোর ভিতর থেকে তোমরা শুধুমাত্র এমসিকিউ বা সিকিউ এর জন্য দাগিয়ে রাখবা, এবং তার সাথে সিকিউ যে কোশ্চেনগুলো আছে সেইগুলো লেখা সুবিধা হবে যদি রিডিংগুলো ভালো করে পড়ো। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ, তাহলে সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদের ভিতর কি কি আছে? জমি, কলকারখানা, খনি ইত্যাদি। উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার,
এখানে যেসব উৎপাদন করা হবে, উৎপাদনে যে উপাদান রয়েছে, উৎপাদন করার জন্য যেসব উপাদান আছে সবগুলো কাদের? সরকারের। সরকার, সমবায় প্রতিষ্ঠান অথবা যৌথ সামাজিক দল রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে সবকিছু। 2 নাম্বার, কেন্দ্রীয় পরিকল্পনা। সম্পদের রাষ্ট্র বা সামাজিক মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা, এটা মনে রাখবা। রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বন্টন পরিচালিত হয়। 3 নাম্বার, ভোক্তার স্বাধীনতার অভাব। এটা মেমোরাইজ রাখবা, ভোক্তার স্বাধীনতার অভাব। এইগুলো মুখস্থ না করলে হবে। সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা বলতে যারা খায়, সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা, সরকার আর কেন্দ্রীয় পরিকল্পনায় নির্ধারিত উৎপাদিত। কেন্দ্রীয় পরিকল্পনা বলতে সরকার নির্দিষ্টভাবে কেন্দ্র একটা পরিকল্পনা করে কিসের জন্য? উৎপাদন করার জন্য। সেটা দ্রব্যাদি ভোগ করে থাকে। দ্রব্যাদি বলতে যেসব জিনিসপত্র যেমন ধান, গম, পাট, এইগুলোকেও আমরা বলে থাকি দ্রব্য। ভোগ করে থাকে, ভোগ বলতে খেয়ে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে কোনো কিছু উৎপাদন বা ভোগ করতে পারে না। 4 নাম্বার, অবাধ প্রতিযোগিতার অভাব। অবাধ প্রতিযোগিতার অভাব রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদিত পরিচালিত হওয়ার সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোগের অবাধ প্রতিযোগিতা থাকে না। 5 নাম্বার, ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত। ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত থাকে। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সরকার নির্ধারিত, সরকার পরিচালনা করে, সবকিছু সরকার দেখাশোনা করে। এই জন্য এটা ব্যক্তি কোনো ইনকাম হবে বা লাভবান হবে সেটা থাকবে না। সমাজতান্ত্রিক ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা, সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদিত পরিচালিত হয়ে থাকে। ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সবই সরকারের। যত কৃষি কাজ, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য আছে সবগুলো সরকারের নির্দেশে নির্ধারণ করা হয় এবং সামাজিক মালিকানার অধীনে থাকে বলে ব্যক্তি মুনাফা থাকে না, সম্পূর্ণ সামাজিক মালিকানার অধীনে থাকে। তাহলে এখানে যেটা আমরা পড়লাম যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্য আছে টোটাল 5টা। আর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা এটা সম্পূর্ণ সরকারের নির্দেশে পরিচালিত হয়ে থাকে। এখানে কিছু সমাধান দিয়েছে, দেখি। এই অর্থব্যবস্থায় কি উৎপাদন হবে তা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় বলতে সরকার। এখানে সমস্ত সম্পদ ও উৎপাদন উপকরণের মালিক হচ্ছে রাষ্ট্র বা সমাজ। তাহলে এখানে যত সম্পদ রয়েছে, উৎপাদন রয়েছে, উপকরণের জিনিস আছে সবগুলোর মালিক হচ্ছে কি? রাষ্ট্র বা সমাজ। তাহলে সমাজ বা রাষ্ট্র এটা পরিচালনা করে। তাদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয় চূড়ান্ত বিচারে কি উৎপাদিত হবে, মানে তাদের অনেক প্রতিনিধি রয়েছে, আর কেন্দ্রীয় পরিকল্পনা চূড়ান্ত কি উৎপাদন হবে সেটা তারা বাছাই করে দেয়। তার জন্য কি প্রযুক্তি বাছাই হবে, কার কি দাম হবে, কার কি আয় ভোগ হবে ইত্যাদি সব নির্ধারণ করে দেন। তাদের এই আদেশ অনেকটা আইনের মতো সকল অর্থনৈতিক খেলোয়াড়কে মেনে চলতে হয়। তাই এই ব্যবস্থাকে নির্দেশমূলক ব্যবস্থাও হিসাবে অভিহিত করা হয়। এটা সম্পূর্ণটা কি? আদেশ নিষেধ মেনে চলে সম্পূর্ণ পরিচালনা করা হয়। এই জন্য এটাকে কমান্ড সিস্টেম বা নির্দেশমূলক ব্যবস্থা হিসাবে অভিহিত করা হয়। এই ব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বা মুনাফার চেয়ে সামাজিক স্বার্থ বা সামাজিক কল্যাণে অগ্রাধিকার দেওয়া হয়। এটা ব্যক্তি স্বার্থ নেই, মুনাফার চেয়ে মুনাফাও কম, সেটা সামাজিক স্বার্থ বা সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনা করে উপস্থাপন করা। যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা বা বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ বা সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। তাহলে মিশ্র অর্থব্যবস্থা কি বলে? যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকবে ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ বা সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অবশ্যই সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যে অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানার
অথবা বেসরকারি উদ্যোগও থাকবে, তার পাশাপাশি সরকারি উদ্যোগ এবং সামাজিক যে নিয়ন্ত্রণ রয়েছে সেটা বিরাজ করে, তখন হয়ে যায় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। সবকিছু মিলেমিশে রয়েছে। অর্থাৎ এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত সরকারি উদ্যোগের সম্মিলিত ভূমিকা পালন করে। আর এই অর্থব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগও ভূমিকা পালন করে, তারপরে সরকারি উদ্যোগের সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে পৃথিবীর অধিকাংশ দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে? মিশ্র অর্থব্যবস্থা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই দেখে রাখবা। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা কি রয়েছে? বিদ্যমান রয়েছে। তাহলে পৃথিবীর অধিকাংশ দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাহলে কোন কোন দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে? যুক্তরাষ্ট্র, এটা মুখস্থ করবা। যুক্তরাজ্য, যেটা আমেরিকা ইউএসএ বলা হয় সেটাকে যুক্তরাষ্ট্র বলা হয়। আর যুক্তরাজ্য বলতে সেটা কি বোঝায়? ইউকে, যেটাকে ইউনাইটেড কিংডমও বলা হয়, যেটা ব্রিটিশ বা যুক্তরাজ্য। জার্মানি আছে, বাংলাদেশ এবং ভারত, এইগুলোই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা পরিচালনা হয়ে থাকে। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য টোটাল আছে 5টি, মেমোরাইজ করবা। মানে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য 5টি। বিশ্বের বিভিন্ন দেশে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। সাধারণত মিশ্র অর্থব্যবস্থার নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এখানে যে বৈশিষ্ট্য পয়েন্টগুলো আছে অবশ্যই মেমোরাইজ করবা। 1 নাম্বার, সম্পদে ব্যক্তিগত সমবায় বা সরকারি মালিকানা। 2 নাম্বার, ব্যক্তিগত উদ্যোগ, এটা মুখস্থ করবা। 3 নাম্বার, সরকারি উদ্যোগ, এটা মুখস্থ করবা। মুনাফা অর্জন রয়েছে, ভোক্তার স্বাধীনতা রয়েছে। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মেমোরাইজ করে ফেলবা। দেন তার সাথে আমরা এর ভিতরে যে এমসিকিউ আছে, সিকিউ এর জন্য লাগবে সেটা পড়তে হবে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারে, ক্রয় বিক্রয় করতেও পারবে। পাশাপাশি গণদ্রব্য, মহাসড়ক ও সেবা, স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে। তাহলে এখানে সরকার পরিচালনা করে কোনগুলো? যেমন গণদ্রব্যের ভিতরে আছে মহাসড়ক আছে, সেবা স্বাস্থ্যসেবা আছে। এই উৎপাদন প্রতিষ্ঠানসমূহ সরকারকে পরিচালনা করে, সরকার শুধুমাত্র পরিচালনা করে, শুধুমাত্র সরকার। তাছাড়া ব্যক্তি কোনো পরিচালনা সম্ভব না ব্যক্তিগতভাবে। মিশ্র অর্থনীতি উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বন্টন ও ভোগ সহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত পরিচালিত হয়। যেমন উৎপাদন, তার ব্যবসা বাণিজ্য, বন্টন, ভোগ, এগুলো সম্পূর্ণ কারা করে? ব্যক্তি মালিকানারা কি করে? পরিচালনা করে ব্যক্তিগত উদ্যোগে। সরকারি উদ্যোগ, মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প রয়েছে, জাতীয় নিরাপত্তা রয়েছে, জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। তাহলে এই যে জাতীয়, দেশের মৌলিক, ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা, এগুলো সম্পূর্ণ কে পরিচালনা করে? সরকার পরিচালনা করে থাকে। এটা মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়, তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়। এ ব্যবস্থায় ভোক্তা সাধারণ দ্রব্য, তাহলে এ ব্যবস্থায় ভোক্তা রয়েছে যে ভোগ করবে, কিনবে, খায়। সাধারণ দ্রব্য, সাধারণ অনেক দ্রব্য রয়েছে, যেমন ক্রয় বিক্রয়, কেনা বেচা করে, ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে থাকে। তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোনো দ্রব্যের উৎপাদন, মানে কোনো দ্রব্য মানে কোনো জিনিস তৈরি করবে কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে, কতটুকু খাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন রয়েছে ধূমপান, মাদক দ্রব্য উৎপাদন, ভোগ, এইগুলোর ক্ষেত্রে একটা নির্ধারিত করে দিতে পারে। কে দিতে পারে? সরকার। এটা সম্পূর্ণ ভোক্তা স্বাধীনতা, সেটা কি করে দিতে পারে? নির্ধারণ করে দিতে পারে। বিশ্বে কোথাও বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বিশুদ্ধ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা না থাকায় অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করে। তাহলে বিশ্বের কোথাও বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বিশুদ্ধ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা না থাকায় মিশ্র অর্থব্যবস্থা একটা উন্নত অর্থব্যবস্থা বলা হয়। তাহলে কোন অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করা হয়? তাহলে মিশ্র অর্থব্যবস্থাকে। মনে রেখো,
এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত থাকে, সরকারি খাত পাশাপাশি অবস্থান করে। তার মানে মিশ্র অর্থব্যবস্থার ২ টা খাত পাশাপাশি অবস্থান করে। সকলে যেন ব্যক্তিগত খাতেও অবস্থান করে আর সরকারি খাতেও অবস্থান করে, মিশ্রটায়। এ কারণে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতার পাশাপাশি সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকে। উৎপাদনের ক্ষেত্রে মানে তৈরির ক্ষেত্রে বিনিময় একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস নেওয়াকে বোঝায়। বন্টন মানে ভাগ করার ক্ষেত্রে, ভোগের মানে খাওয়ার ক্ষেত্রে সবগুলো কি ২ টা মানে ব্যক্তির স্বাধীনতাও থাকে আর সরকারের নিয়ন্ত্রণও থাকে। ৪ নাম্বার ইসলামী অর্থব্যবস্থায়। অবশ্যই তোমাদের এটা ভালো করে পড়তে হবে। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামিক ইকোনমিক সিস্টেম। ইসলামের মৌলিক নিয়ম-কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠার অর্থব্যবস্থায় ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। তাহলে ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে? এইটা সংজ্ঞা দিয়ে দিয়েছে। মানে ইসলামের মৌলিক নিয়ম-কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা এই অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এটা সংজ্ঞা। অবশ্যই মেমোরাইজ করবা। এখানে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আছে টোটাল ৩ টা। এটা মেমোরাইজ করে দিবা। ৩ টি বৈশিষ্ট্য। আর ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি? ৩ টি। তাহলে ইসলামী অর্থব্যবস্থায় পৃথিবীর যাবতীয় সম্পদ মানবজাতির কল্যাণে ব্যবহারের কথা বলা হয়েছে। তাহলে ইসলামী অর্থব্যবস্থা এখানে একটা প্রশ্ন। পৃথিবীর যাবতীয় সম্পদ মানবজাতির কল্যাণে ব্যবহারের কথা বলা হয়েছে কোন অর্থব্যবস্থায়? ইসলামী অর্থব্যবস্থায়। ইসলামী অর্থব্যবস্থায়। এই ব্যবস্থার উল্লেখযোগ্য প্রচলিত বৈশিষ্ট্য রয়েছে। অবশ্যই এখানে ৩ টা পয়েন্ট আছে। ইসলাম ধর্মের বিশ্বাস, সুদমুক্ত আমানত আর জাকাত বা ফিতরা। এই ৩ টা অপশন তোমরা মুখস্থ রাখবা ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের ভিতর। দেখি ইসলাম ধর্মে বিশ্বাস এটা কি বলা হয়েছে? ইসলামী অর্থনীতির মূলনীতি হলো ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় দর্শন। ধর্মগ্রন্থের বিধান ও ধর্মীয় প্রচলিত প্রথা বিধিবিধান অনুযায়ী প্রণীত পরিচালিত হয়। ২ নাম্বার আছে সুদমুক্ত আমানত। ইসলামী অর্থনীতিতে সুদ গ্রহণের স্বীকৃতি নেই। এখানে ব্যাংক ব্যবস্থা সুদমুক্ত আমানতের ব্যবস্থা করা হয়। ৩ নাম্বার বলা হয়েছে জাকাত ফিতরা। এ ব্যবস্থায় জাকাত ভিত্তিক বন্টন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এ লক্ষ্যে জাকাত ও ফিতরার মাধ্যমে ধনীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে তার দরিদ্রের মধ্যে বন্টন করা। এটা তাহলে ধনীদের মধ্যে থেকে টাকা পয়সা নিয়ে গরিবদের ভিতর বা দরিদ্রদের ভিতর সে টাকা বন্টন করে ভাগ করে দেয়াকে বোঝানো হয়। এ অর্থব্যবস্থা সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ইসলামের বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হয়। উৎপাদন ও ভোগের ক্ষেত্রে কুরআন ও সুন্নাত নির্দেশে বিধান অনুসারে করে চলতে হয়।